আপনার ওষুধ খাওয়ার সময় হয়েছে। এবার একটু চুপ করে বসুন তো। জাংকুকের কথায় তের ভেতরটা আনন্দে ছলকে উঠেছে। মানুষটা ওকে সত্যিই ভালোবাসে, সেই প্রমাণ ও অনেক আগেই পেয়েছে। তবুও কথাটা বারবার শুনতে ওর খুব ভালো লাগে। জিয়ন তেইকুক, নামটা কেমন বউ? খুব সুন্দর। কার নাম এটা? আমাদের প্রিন্সের। আপনি কি নিশ্চিত আমাদের ছেলেই হবে? 110% শিওর। জাংকুক হাসি মুখে কথাটা বলল। তাই যেন হয়। আল্লাহ যেন আপনার মনের ইচ্ছা পূরণ করে। ও শাশুড়ি আম্মা, আজকে কি রান্না করব? তোমার কিছুই করণ লাগতো না, যা করার আমি করমুনে, তুমি ঘরে যাও। এটা কেমন কথা শাশুড়ি আম্মা? এতদিন পর আমি গ্রামে আসলাম, কিন্তু রান্না করব না? এমন অলস ছেলের বউ আমি নই। আপনি বরং রুমে গিয়ে বেশি বেশি স্টার জলসা দেখুন, আর দরজার শাশুড়ি কিভাবে হতে হয় সেটা শিখুন। আমি ততক্ষণে রান্নাটা সেরে ফেলি। এই মাইয়া, একদম চালাকি করবা না। তোমার চালাকি আমি বুঝবার পারি না মনে করছো? আমার হাত থাইকা সংসার কায়রা নেওয়ানের ধান্দা করতাছো। সেটা আমি ঠিকই বুঝি। তোমার ইমন আসার মুখে ঝাঁটার বাড়ি দেই আমি। এটা আমার সংসার। তুমি এই সংসারে একজন কুটুম। বছরে দুই একবার আইবা আর আমার কথা মতো চলবা। সংসার কি চিরকাল আপনারই থাকবে শাশুড়ি আম্মা? চিরকাল ছিল কি? এই সংসার একদিন আপনার শাশুড়ির ছিল, যেটা আপনি তার কাছ থেকে কেড়ে নিয়েছেন। আমাকে আপনি অতিথি মনে করতে পারেন, কারণ আপনি বেগমের নিজের মা নন। আর যে মহিলা একজন মাহারা ছেলের নিজের মা হয়ে উঠতে পারে না, সেই মহিলা সৎ ছেলের বউয়ের নিজের শাশুড়ি হয়ে উঠতে পারবে না কোনোদিনই। কিন্তু মনে রাখবেন, আপনার নিজের গর্ভের একটা ছেলে আছে। এমন একদিন যেন না আসে যেদিন আপনার ছেলের বউ আপনার কাছ থেকে এই সংসার কেড়ে নিল। যদিও এটা অবশ্যকীয়, আপনাকে একদিন এই সংসারের উচ্ছিষ্ট হয়েই বাঁচতে হবে। আমি বিশ্বাস করি দুনিয়াতে মানুষ নিজের কর্মফল ভোগ করে। আপনি নিজের শাশুড়ির সাথে যেটা করেছেন, আপনার পুত্রবধূও আপনার সাথে ঠিক সেটাই করবে। অবশ্য আরো বেশি করবে। আইয়ুর কথা শুনে রিনা আক্তার কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। তারপর রান্নাঘর থেকে বেরিয়ে চলে গেল। রিনা আক্তার বেরিয়ে গেলে আইয়ু রান্নার আয়োজন করতে শুরু করেছে। ব্রাইট ওর কাছে কাতলা মাছের দো পেঁয়াজা খেতে চেয়েছে। আইয়ু মন দিয়ে কয়েক রকমের তরকারি রান্না করলো। একবারের জন্য রিনা আক্তার রান্নাঘরে উকি দেয়নি। এতে অবশ্য আইয়ুর কোনো আফসোস নেই, বরং রিনা আক্তার রান্নাঘরে থাকলেই ওর কাজে বাগড়া দিত। গোসল শেষ করে রুমে আসতেই আইয়ুর ফোনটা বেজে উঠল। স্ক্রিনে বেগমের নাম দেখে হাসি ফুটলো ওর ঠোঁটের কোণে। স্বামী, একটা মাত্র বউকে মিস করছেন বুঝি? আহা, কি ভালোবাসা! এমন ভালোবাসা যেন প্রতিটা জামাইয়ের বুকেই জন্মায়। আইয়ু, তুই ধন্য। অপর পাশে কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। এরপর বেগম কথা বলল। অনেকক্ষণ থেকে ফোন করছি, কোথায় ছিলে তুমি? পুকুরে গিয়েছিলাম। পুকুরে? পুকুরে কি করতে গিয়েছিলে তুমি? পাশের বাড়ির কুদ্দুস মিয়ার সাথে সাঁতার প্রতিযোগিতা করছিলাম। বলেন তো কে জিতেছে? কি? কুদ্দুসের সাথে সাঁতার প্রতিযোগিতা? কিন্তু এই কুদ্দুস কে? আপনি খুঁজে বের করুন কুদ্দুসকে। আপনার বউ অচেনা কারোর সাথে পুকুরে নেমে গোসল দিচ্ছে, সাঁতার কাটছে। কিন্তু কেন সে এসব করছে সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনার। যদি খুঁজে বের করতে পারেন, তবে আমি বুঝবো আপনি সত্যিকারের পুরুষ। তোমার মাথা ঠিক আছে? কি সব আজে বাজে বকছো তখন থেকে? টাটা, বাই বাই, বিদায় স্বামী, রাখলাম। কুদ্দুসকে সেটা খুঁজে বের করতে পারলেই তবে আমাকে ফোন দেবেন। আইয়ু বেগমের উত্তরের অপেক্ষা না করেই ফোনটা কেটে দিল। ঠিক 10 মিনিট পর আবারও আইয়ুর ফোন বেজে ওঠে। আইয়ু ফোনে বেগমের নামটা দেখে রিসিভ করতে একটু গড়িমসি করলো। 4বার ফোন বেজে কেটে গেল। পঞ্চমবারে ফোন রিসিভ করলো ও। তবে এবার ওকে কথা বলার সুযোগ না দিয়েই কথা বলল বেগম। আমাদের পাড়ায় কুদ্দুস নামের কেউ নেই, আর তুমি আজ সারাদিন পুকুরের আশেপাশেও যাওনি। অযথা আমার সাথে মিথ্যা বলার শাস্তি তোমার পাওনা রইল। আর আমি পুরুষ কিনা সেটাও একদিন তুমি ঠিক বুঝতে পারবে। তবে প্রে করো সেদিন যেন খুব নিকটে না আসে, কারণ তুমি একটু বেশি অন্যায় করছো আজকাল। আমি সর্বদা প্রে করি সেই দিন যেন খুব তাড়াতাড়ি চলে আসে। আপনার শাস্তি পেতে আমি উন্মুখ হয়ে আছি। আপনার শাস্তি পেতে আমি ইচ্ছে করে 1000বার অন্যায় করব,
দেখব আপনিও কতটা শাস্তি দিতে পারেন। আইয়ুর কথা শেষ না হতে বেগম ফোন কেটে দিয়ে বুকে হাত দিয়ে বসে আছে। মেয়েটার সাথে কথায় কখনো পেরে ওঠে না ও। মেয়েটা বারবার ওকে বুঝিয়ে দেয় ওকে ঠিক কতটা ভালোবাসে। এই ভালোবাসার তুচ্ছ করার সাধ্য নেই বেগমের। শাশুড়ি আম্মা, আমার নিজের শাশুড়ি মায়ের কোনো পোশাক আশাক নেই? না মানে অনেকেরই তো থাকে, জানেন। আমার দেখার খুব ইচ্ছে হয় তাকে, তার পোশাকের গন্ধ নিতে ইচ্ছে করে। তাকে ছুঁয়ে দেখার বাসনা কখনোই পূরণ হবে না, তাই তার পোশাক ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। এগুলান আমারে কও কেন? আমারে কি হ্যার কাপড় চোপড় দেখে রাখার জন্য কামের বেডি কইরা আনছিল পিঠার ভাবে? আর তাছাড়া একজন মরা বেটির কাপড় ধরবার যাবো কোন দুঃখে? আমার কি কাপড়ের অভাব পড়ছে? মরা বেটির কাপড় যত্ন করে রাখমু? আমার সাথে কথা কইবার ইচ্ছা না করলে কইবা না, তা ওই বেটির কথা আমার সামনে কইবা না। রিনা আক্তারের উত্তর শুনে হতভম্ব হয়ে গেছে আইয়ু। একজন মৃত মানুষের প্রতি রিনা আক্তারের মনে আকাশ সমান ঘৃণা দেখে ওর চোখের কোণে অশ্রু জমল। এমন মানুষও হয়? ব্রাইডের গলা পেয়ে চোখ মুছল আইয়ু। সেই সাথে রিনা আক্তারকে শিক্ষা দেওয়ার ফন্দিও আটল। ওদের দুজনকে বারান্দায় একসাথে বসে থাকতে দেখে একটু অবাক হয়েছে ব্রাইড। দুই বিরোধী দল একসাথে বসে আছো যে, ঘটনা কি বৌমা? কি বৈঠক চলছে এখানে? ব্রাইডের প্রশ্ন আইয়ুকে ওর লক্ষ্যের দিকে এগিয়ে দিল। মনে মনে ভাগ্যকে ধন্যবাদ দিয়ে বলল, একে বোধহয় বৈঠকই বলা যায় বাবা। আমার শাশুড়ি মাকে নিয়ে আলোচনা করছিলাম। মায়ের কোনো ছবি আছে আপনার কাছে, কিংবা তার কোনো স্মৃতি যেগুলো দেখে আপনি কষ্ট লাঘব করেন? আইয়ুর কথা শুনে ঠোঁট কামড়ে চোখের পানি আটকানোর চেষ্টা করলো ব্রাইট। এদিকে রিনা আক্তার তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর কোনো ছবি আমার কাছে নেই, তবে বড় ভাবির কাছে পাবে। বেগম আর তের কাছেও আছে। আর স্মৃতি বলতে তেমন কিছুই নেই আমার কাছে। তার চলে যাওয়ার সাথে সাথে তার সব স্মৃতিগুলোও হারিয়ে গেছে। ওর বেশ কিছু কাপড় চোপড় ছিল, যেগুলো বোধহয় বড় ভাবির কাছে আছে। আর গহনাগুলো আছে রিনার কাছে, সেগুলো রিনা ব্যবহার করে। আইটের কথা শোনা মাত্রই আইয়ু রিনা আক্তারের দিকে তাকালো। আইয়ুর চোখে ঘৃণা স্পষ্ট, যা রিনা আক্তারের চোখেও পড়েছে। কি শাশুড়ি আম্মা, একটু আগেই না বলছিলেন আমার শাশুড়ি মায়ের কোনো কিছুই আপনার কাছে নেই? একজন মরা বেটির কাপড় নিজের কাছে রাখতে পারেন না, কিন্তু তার গহনা ঠিকই ব্যবহার করতে পারেন। তার কাপড় চোপড় দেখে রাখার জন্য তো আপনাকে কামের বেডি করে আনেনি বাবা, তবে কি তার গহনা পাহারা দেবার জন্য আপনাকে কাজের মেয়ে হিসেবে নিয়ে এসেছিল? আইয়ুর কথার ধরনে ব্রাইট সবকিছু বুঝতে পারলেন। রিনা আক্তারের মন মানসিকতা দেখে এখন তিনি অবাক হন না, তবে মাঝে মধ্যে আফসোস হয়। নিজেকে ধিক্কার দেন আবারও বিয়ে করেছেন বলে, রিনা আক্তারের মতো মানুষকে স্ত্রীর মর্যাদা দিয়েছে বলে। বাদ দাও বৌমা, তুমি বরং বড় ভাবির কাছে গিয়ে তোমার শাশুড়ির ছবি আর কাপড়গুলো দেখো। ওর কাপড় চোপড় দেখলে তুমি বুঝতে পারবে ও কতটা রুচিশীল মানুষ ছিল। বেগম ঠিক ওর মায়ের মতো হয়েছে। মায়ের সব গুণগুলো ছেলেটা পেয়েছে। মায়ের কাপড় চোপড় তো দেখবই বাবা, তার আগে দেখবো শাশুড়ি আম্মার কাছে থাকা আমার মায়ের গহনাগুলো। কি শাশুড়ি আম্মা, দেখাবেন তো? চলুন আপনার রুমে গিয়ে দেখি। রিনা আক্তারের উত্তরের অপেক্ষা না করেই ব্রাইটের রুমের দিকে পা বাড়ালো আইয়ু। ব্রাইটও গেল পিছু পিছু। বাধ্য হয়ে রিনা আক্তারও উঠে দাঁড়ালো। সবগুলো গহনা দেখে ওর চোখ কপালে উঠেছে। এখানে কম করে হলেও 50 ভরির মতো গহনা আছে, কিন্তু রিনা আক্তার প্রথমে সবগুলো গহনা বের করতে চায়নি। ব্রাইট খুঁটিয়ে খুঁটিয়ে সবগুলো গহনা বের করিয়েছে। বাবা, এতগুলো গহনা ছিল মায়ের, আপনি কি সব দিয়েছিলেন? বেগমের নানা বাড়ি থেকে দিয়েছিল বিয়ের সময়, তারা 30 ভরি গহনা দিয়েছিল। আমার আম্মু দিয়েছিল বোধহয় 20 ভরি, আর আমি বিয়ের পরে ছোটখাটো কয়েকটা দিয়েছিলাম। এগুলোর আসল মালিক কে বাবা? না মানে, যেই মানুষ একজন মৃত মানুষের কাপড় চোপড় নিজের কাছে রাখাকে কাজের মানুষের কাজ মনে করে, তার কি এই গহনাগুলো নিজের কাছে রাখার অধিকার আছে? আচ্ছা শাশুড়ি আম্মা, আপনার কি এই গহনাগুলো ব্যবহার করতে বিবেকে বাধা দেয় না? যার সন্তানদের আপনি মনে প্রাণে ঘৃণা করেন, যার কাপড় চোপড় নিজের কাছে রাখতে ঘৃণা করেছেন, তার গহনাগুলো নিজের কাছে রাখতে ঘৃণা হলো না আপনার? এগুলোর মালিক বেগম আর তে। এক বাক্যে উত্তর দিল ব্রাইট।
আয়ু একে একে সব গহনা গুছিয়ে নিল। এরপর কঠিন গলায় বলল, আমি এগুলা নিজের সাথে নিয়ে যাব বাবা। এরপর দেব ভাবিকে। ভাবির কাছে এগুলো থাকবে। নিজের মায়ের সবকিছু থাকা সত্ত্বেও এতগুলো বছর ভাবি কিচ্ছু পায়নি, তাই এগুলো তার প্রাপ্য। আমি শুধু এই পালা জোড়া রাখবো মায়ের স্মৃতি হিসেবে। তুমি এগুলান কি কও? এগুলান আমার। আমি তোমারে কেন দিমু এগুলান? ফকিন্নির বেডি, আমার সংসারে আগুন জ্বালাইতে আইছো? আমার সবকিছু গ্রাস করবা চাই এই ফকিন্নির বেডি। এখন বুঝছি বগু মেরে পাঠাইছে, যুক্তি বুদ্ধি কইরা এবারে গায়ে আইছে। মুখ সামলে কথা বলবেন। কাকে আপনি ফকিরের মেয়ে বলছেন? আমি যদি ফকিরের মেয়ে হই তবে আপনি কার মেয়ে? আপনার ভাই বোনদের দেখেছি আমি। আমার বাবার বাড়ির কাজের ছেলে মেয়েরাও তাদের থেকে ভালো পোশাক পরে, তাদের থেকে ভালো ভাষায় কথা বলে। আপনি যদি কখনো আমার বাবার বাড়িতে যান তবে অন্যেরা আপনাকে আমাদের বাড়ির কাজের মেয়ে ভাববে, এটা আমি নিশ্চিত। আমি ভেবে পাই না বাবা কি দেখে আপনার মতো মহিলাকে বিয়ে করেছিলেন, কি দেখে ওই পরিবারে আত্মীয়তা করেছিলেন। ভবিষ্যতে অপমানিত হতে না চাইলে নিজের মুখ বন্ধ রাখবেন। সরি বাবা, আপনি কষ্ট পেলে সরি এগেইন। আজকে মুখ বন্ধ রেখে আমার বাবা মাকে অপমান করতে চাইনি আমি। তুমি ভুল কিছুই বলনি বৌমা, সব ভুল আমার। আমি যদি সেদিন নিজের কিংবা নিজের পরিবারের সমকক্ষ কাউকে ঘরে আনতাম তবে এরূপ পরিস্থিতির সৃষ্টি হতো না। তুমি নিশ্চয় জানো শিক্ষার অভাব মানুষকে নীচ আর অমানুষ বানিয়ে দেয়। আমি কালকেই চিটাগং ফিরবো বাবা। এবার পৃথা পিয়াসকেও নিয়ে যাব। আপনার ছেলেও সেটাই চাইছে। পৃথা পিয়াসও রাজি, তবে সে আপনাকেও যেতে বলেছে। আপনি কি যাবেন আমার সঙ্গে? কেন যাব না বৌমা? আমার ছেলের সংসার আমি দেখতে যাব না? আমার পোলামাইয়ারা কোথাও যাইব না। তুমি যেখানে খুশি যাও, ইচ্ছা হইলে তুমি জাহান্নামে যাইতে পারো। ওরা তোমার একার সন্তান নয়, ওরা আমারও সন্তান। তাই ওরা কি করবে কোথায় যাবে সেটা আমি বুঝবো। তোমার যদি ভালো না লাগে তবে তুমি বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। স্বামীর মুখে এমন কথা শুনে চুপসে গেল রিনা আক্তার। বিয়ের এত বছরেও ব্রাইড তার সঙ্গে এভাবে কথা বলেনি। রাগ দলা পাকাচ্ছে তার ভেতরে। একটা কথা বলি শাশুড়ি আম্মা, আপনার শাশুড়ির 3টা ছেলে ছিল, তাই আপনি তার সেবা যত্ন না করলেও বাকি 2 ছেলে আর ছেলের বউ ছিল তার সেবা যত্ন করার জন্য। কিন্তু আপনার তো একটাই ছেলে। আমার বিশ্বাস আপনি নিজের শাশুড়ির সাথে যেটা করেছেন তার 3 গুণ বেশি ফেরত পাবেন। অসময়ে আপনার সেবা যত্ন কে করবে সেটা একবার ভেবে দেখেছেন? তবে কখনো যদি এমন দিন আসে তবে কোনো কিছু না ভেবে বগমের কাছে যাবেন, সে আপনাকে ফেরোবে না। আইও রুম থেকে বেরিয়ে আসলো। আজকে রিনা আক্তারের কথাই ও বেশ আঘাত পেয়েছে। অন্যদিকে, আমার কি হয়েছে সেটা বলছেন না কেন আপনি? আপনাকে দেখে মনে হচ্ছে খুব টেনশন করছেন। একবার বলুন না কি হয়েছে আমার? অনেক আগে তোমার যে সমস্যাটা হয়েছিল এবারও সেটাই হয়েছে, তবে এটা আগের থেকে একটু বেশি কষ্টদায়ক হবে। কিন্তু তুমি এটা বলো, বেশ কিছুদিন থেকে তোমার পেটে ব্যথা করছিল, সেটা আমাকে বলনি কেন? আমি আমি আপনাকে টেনশনে রাখতে চাইনি, তাই বলিনি। আর তাছাড়া আমি ভেবেছিলাম এটা গুরুতর কিছু নয়। এরপর থেকে এমন কিছু হলে আমার কাছে লুকোবে না। তুমি জানো আন্টি যখন বলল তুমি অজ্ঞান হয়ে গেছো তখন আমার কি হচ্ছিল? তোমাকে দেখা না পর্যন্ত পাগল পাগল লাগছিল আমার। তোমার কিছু হয়ে গেলে মরেই যেতাম আমি। জিমিন সুগার দিকে তাকিয়ে বুঝতে পারছে মানুষটা গত কয়েকদিন কি পরিমাণে টেনশন করেছে, কত কেঁদেছে, না খেয়ে থেকেছে। তার চোখ মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়েছে। সুগার দিকে তাকিয়ে জিমিনের চোখে পানি আসলো। ও এক হাতে সুগার বাহু জড়িয়ে ধরলো, মাথা রাখলো তার বুকে। কখনোই আপনার কাছ থেকে কোনো কিছু লুকোবো না, আপনি কাঁদবেন না প্লিজ। বলতে বলতে জিমিনও কেঁদে ফেলেছে। জিমিনকে কাঁদতে দেখে সুগা ওর চোখে মুখে চুমু এঁকে দেয়। শোনো বউ, আমরা সামনের মাসে ইন্ডিয়া যাচ্ছি। তোমার পাসপোর্ট করতে দিয়েছি। আমাদের তো হানিমুন হয়নি, এটাকে কি হানিমুন মনে করতে পারি? যদি হ্যাঁ বলো তবে আমার অনেক প্ল্যান আছে কিন্তু। সুগার কথার মাঝে দুষ্টুমির ছোঁয়া। জিমিন বুঝলো সুগা কি বোঝাতে চাচ্ছে, তাই সেও দুষ্টুমি করেই উত্তর দিল।
বাবা হওয়ার বয়সে হানিমুনে যেতে চাচ্ছেন? অশ্লীল পুরুষ কোথাকার। জিমিনের বলা কথাটা ধাক্কা দিল সুগার বুকে। এক মুহূর্তের জন্য ওর নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিল। কি জবাব দেবে মেয়েটার কথার? কতদিন ওর কাছ থেকে সবকিছু লুকিয়ে রাখবে? মেয়েটা যখন জানবে তখন কিভাবে নিজেকে সামলাবে? জিমিনের অগোচরে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল সুগার চোখ থেকে। কাকডাকা ভোরে দরজা খুলে আইয়ুকে দেখে ভীষণ চমকে যায় বেগম। মেয়েটা যে চিটাগং আসবে সেটা ওকে জানায়নি। ও আরো অবাক হলো যখন দেখলো ব্রাইট আর পৃথা পিয়াসও আইয়ুর সঙ্গে এসেছে। কিন্তু সে বলেছিল 7 দিন পর আসবে, অথচ আজকে 4 দিন হলো। এর মধ্যেই আইয়ু হুট করে চলে এসেছে কেন, সেটাই ভেবে পাচ্ছে না বেগম। এই যে, এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন? আমাদেরকে ভেতরে ঢুকতে দেবেন না নাকি? আইয়ুর ঝাড়ি খেয়ে বেগম সরে দাঁড়ালো। কেমন আছো বেগম? শুকিয়ে গেছো যে, ঠিক মতো খাওয়া দাওয়া করো না? ব্রাইট কথাটা জিজ্ঞেস করলো ছেলেকে। আমি ভালো আছি, রান্না করার সময় পাই না, তাই খাওয়া দাওয়াও হয় না নিয়মিত, এজন্য বোধহয় শুকিয়েছি। ভেতরে আসুন। পৃথা, পিয়াস, তোরা কি সত্যি এসেছিস? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। এবার গ্রামে গিয়ে ভাবি আমাদেরকে বলেছিল আমাদের নিয়ে এখানে আসবে। আগে কখনো তো চিটাগং আসেনি, তাই আমারও আসার লোভ হচ্ছিল। আজকে তোমার অফিস আছে ভাইয়া? পৃথা ড্রয়িং রুমে ঢুকে এদিক ওদিক তাকিয়ে দেখছে আর কথা বলছে। হ্যাঁ, তোরা রেস্ট কর, আমি অফিস থেকে এসে তোদেরকে নিয়ে বাহিরে যাব। এই যে গুমরামুখ বুড়ো, আমাকে তো একবারও জিজ্ঞেস করলেন না কেমন আছি। আপনার থেকে কদম আলী বেশি ভালো, এটা বুঝতে পারলাম। সে আমার কত খেয়াল রাখে। আইয়ুর মুখে কদম আলী নামটা শুনেই বেগম ভ্রু কুঁচকে তাকায়। এই মেয়ের মতিগতি বেগম বুঝতে পারছে না। এই কদম আলী আবার কে? সে তোমার খেয়াল রাখে কেন? আর আমাকে তোমার বুড়ো মনে হচ্ছে? যে জামাই তার এমন অ্যাট্রাক্টিভ বউ দেখেও দেখে না, তখন সেই বউয়ের খেয়াল রাখতে মাঝে মধ্যে কদম আলী, রসুল মিয়ার মতো মানুষদের উদয় হয়। বুঝতে পেরেছেন? এবার বেগম বুঝতে পারলো আইয়ু ওকে খুঁচাতে যাচ্ছে, তবে সে এবার বোকা হতে চায় না কিছুতেই, তাই বুদ্ধি করেই উত্তর দিল। বাহ, বেশ ভালো তো, অবশেষে মনের মতো মানুষ পেলে। কিন্তু তাদের ছেড়ে যে চিটাগং চলে আসলে, এবার তারা তোমার খেয়াল রাখবে কিভাবে বলো তো? ফোনে কথা বলে কি আর শান্তি পাওয়া যায়? এক কাজ করো, তুমি আব্বার সাথে গ্রামে ফিরে যেও কয়েকদিন পর। আমি যেহেতু তোমার যত্ন করি না, সেহেতু চাইবো কেউ তোমার যত্ন করুক। বেগমের কথা শেষ করার আগে আইয়ু ওকে বালিশ চড়ে মারল। বেগম দেখলো মেয়েটার আগে ফুঁসছে। আমি চলে গেলে তো আপনার সুবিধা হয়, আর একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবেন, তার সাথে মজিয়ে সংসার করতে পারবেন। প্রথম থেকে আমি আপনার অপছন্দের তালিকায় ছিলাম, কিন্তু ভদ্রতাবশত সেটা বলতে পারেননি। এখন সুযোগ খুঁজছেন কিভাবে আমাকে তাড়ানো যায়।